সন্ধ্যার লাল আলো, মুম্বাইয়ের ব্যস্ত রাস্তা। বিক্রম সিং তার মার্সেডিসে গভীর শ্বাস নিলেন। তার চোখ নিষ্প্রাণভাবে মানুষের ভিড় দেখছিল। হঠাৎ একটি শিশুর কান্নার শব্দ নীরবতা ভেদ করে দিল। তিনি ওপরে তাকালেন এবং তার হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। একজন রোগা পাতলা ছেলে দুটি নবজাতক শিশুকে শান্ত করার চেষ্টা করছিল। তার মুখ ঘামে ভেজা ছিল। বিক্রম এই দারিদ্র্যের দৃশ্য দেখে নয়, বরং ছেলেটির চোখ দেখে চমকে গেলেন। সেই চোখগুলো ঠিক তেমনই ছিল যেমন তার প্রাক্তন স্ত্রীর ছিল, যিনি ৮ মাস আগেই চলে গিয়েছিলেন। ৪৮ বছর বয়সী বিক্রম সিং একজন রিয়েল এস্টেটের কোটিপতি, যার সাম্রাজ্য সারা শহরে বিস্তৃত ছিল। তিনি ভাবতেন যে তিনি জীবনে সব ধরনের বিস্ময় দেখেছেন, কিন্তু এই মুহূর্তে তার মনে হল যেন কোনো অদৃশ্য হাত তার হৃদয় আঁকড়ে ধরেছে। আশেপাশের সমস্ত শব্দ যেন কোথাও হারিয়ে গেল, শুধু তার হৃৎস্পন্দন আর সেই ছেলেটির চোখ রয়ে গেল, যা সরাসরি তার আত্মার গভীরে উঁকি দিচ্ছিল। বান্দ্রাতে ৮০০ কোটির প্রকল্পের বৈঠক এইমাত্র শেষ হয়েছিল। পরিসংখ্যান, চার্ট এবং ব্যবসার পরিকল্পনা এখনও তার মাথায় ঘুরছিল। বিক্রমের সব কিছু নিয়ন্ত্রণ করার অভ্যাস ছিল, কোটি কোটি টাকার চুক্তি থেকে শুরু করে তার কোম্পানির ছোটখাটো বিষয় পর্যন্ত। তিনি ৩টি ভাষায় আন্তর্জাতিক অংশীদারদের সাথে কথা বলতে পারতেন, কয়েক মিনিটের মধ্যে শেয়ার বাজার বিশ্লেষণ করতে পারতেন। কিন্তু এই দৃশ্যের সামনে তার সমস্ত জ্ঞান এবং অভিজ্ঞতা মূল্যহীন লাগছিল। যখন থেকে ৮ মাস আগে তার প্রাক্তন স্ত্রী প্রিয়ার মৃত্যু হয়েছিল, জীবন বর্ণহীন হয়ে গিয়েছিল। সাউথ মুম্বাইয়ের বিশাল বাংলোটি ঠান্ডা এবং খালি লাগত। জমকালো ডিনারে শুধু চামচ কাটার একাকী শব্দ প্রতিধ্বনিত হতো। বিক্রম প্রায়শই ভাবতেন যে এই সাফল্য কি কোনো কাজে আসবে যখন তা ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। টাকা সুখ কিনতে পারে না, এই প্রবাদটিকে তিনি একসময় তুচ্ছ মনে করতেন, কিন্তু এখন এটি একটি বেদনাদায়ক ভবিষ্যৎবাণীর মতো লাগছিল। গাড়ির আলো ছেলেটির মুখে পড়ল এবং বিক্রম অনুভব করলেন যে অদ্ভুত মিল কেবল চোখে নয়, বরং মুখের গড়নেও ছিল। বড় বড় গোলাকার চোখ, যা কোণায় সামান্য ঝুঁকেছিল, ঠিক প্রিয়ার মতো। ছোট নাক, সামান্য ফোলা ঠোঁট, সবকিছু এত চেনা ছিল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ফড় করতে লাগল যখন তার সেই রাতগুলোর কথা মনে এলো, যখন প্রিয়া ক্যান্সারের যন্ত্রণায় জেগে থাকত। সেই মুহূর্তগুলি যখন সে ফিসফিস করে সন্তান হওয়ার স্বপ্নের কথা বলত। বিক্রম, আমি স্বপ্ন দেখেছি যে আমাদের যমজ সন্তান হবে, একটি ছেলে এবং একটি মেয়ে। তাদের চোখ আমার মতো হবে এবং হাসি তোমার মতো। সেই সময় বিক্রম শুধু হেসে তার চুল সহলাতেন, এটা ভেবে যে এটি কেবল একটি ফাঁপা স্বপ্ন। ১.৫ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। বিক্রমের কাজে খুব বেশি ডুবে থাকার কারণে হওয়া ঝগড়ার পর প্রিয়া সন্তান চেয়েছিল, কিন্তু বিক্রমের মনে হতো যে এটি সঠিক সময় নয়। যখন কোম্পানি স্থিতিশীল হবে তখন আমরা বাচ্চাদের সম্পর্কে কথা বলবো, তিনি প্রায়শই এই উত্তরই দিতেন। এখন পিছনে ফিরে তাকিয়ে তিনি তার সেই বোকামির জন্য নিজেকেই চড় মারতে চাইছিলেন। যে জিনিসগুলো তার কাছে গুরুত্বপূর্ণ লাগত, টাকা, ক্ষমতা, সফলতা, তা এই মুহূর্তের সামনে বামন লাগছিল। নিজেকে আর ধরে রাখতে না পেরে বিক্রম গাড়ির দরজা খুললেন এবং বেরোলেন। মুম্বাইয়ের গরম স্যাঁতসেঁতে বাতাস তার মুখে আছড়ে পড়ল, যাতে গাড়ির ধোঁয়া এবং স্ট্রিট ফুডের চেনা গন্ধ ছিল। কিন্তু আজ সবকিছু অন্যরকম লাগছিল। ছেলেটি, যার বয়স সম্ভবত ১৬ বছর ছিল, দুটি ক্রন্দনরত শিশুকে শান্ত করার চেষ্টা করছিল। একটি শিশু গোলাপি পোশাক পরেছিল, অন্যটি নীল। কঠিন পরিস্থিতি সত্ত্বেও দুজনের মুখ গোলাপি ছিল। বিক্রম দেখলেন যে ছেলেটির কাছে একটি পুরনো ব্যাগ ছিল, যাতে ডাইপার এবং দুধের পাউডার ছিল। সবকিছু বড় যত্নে রাখা ছিল। এটি বোঝা গিয়েছিল যে সে কোনো সাধারণ ভিক্ষুক নয়, বরং সত্যিই দুটি শিশুর যত্ন নিচ্ছিল। আঙ্কেল, আপনি কি আমাকে বাচ্চাদের জন্য দুধ কেনার জন্য কিছু টাকা দিতে পারেন? ছেলেটির কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার চোখে দৃঢ়তা ছিল। তার কথা বলার ধরনে কিছু ছিল, একটি সৌজন্য এবং আত্মসম্মান, যা বিক্রম রাস্তায় টাকা চাওয়ার মানুষদের মধ্যে খুব কমই দেখেছিলেন। বিক্রম তার মানিব্যাগ বের করলেন এবং তাকে ৫,০০০ টাকা দিলেন, কিন্তু যা তাকে অবাক করল তা ছিল ছেলেটির আচরণ। খুশি হওয়ার পরিবর্তে সে নোটটির দিকে সন্দেহের দৃষ্টিতে দেখল। আমার শুধু ৫০০ টাকা দরকার, বাচ্চাদের জন্য দুধ কিনতে হবে, আমি বেশি নিতে চাই না। এই উত্তর বিক্রমকে হতবাক করে দিল। যে পৃথিবীতে তিনি থাকতেন সেখানে সবাই আরও টাকা চাইত, কিন্তু এই ছেলেটি ছিল আলাদা। এরা কি তোমার নিজের ভাই বোন? বিক্রম জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করছিলেন, যখন তার ভেতরে একটি ঝড় বইছিল। ছেলেটি মাথা নাড়ল।
হ্যাঁ, আমার বাবা মা মারা গিয়েছেন, আমারই এদের দুজনের যত্ন নিতে হয়। বাক্যটির শেষে তার কণ্ঠস্বর সামান্য কেঁপে গেল, যেন সে তার কষ্ট লুকানোর চেষ্টা করছিল। বিক্রম দেখলেন যে একটি শিশুর গলায় একটি ছোট সুন্দর হার ছিল, যার রূপালী রং রাস্তার আলোয় ঝলমল করছিল। তার বুক কেঁপে উঠল। সেই হারটি ঠিক তেমনই ছিল যেমনটি তিনি প্রিয়াকে তাদের বিয়ের দিন উপহার দিয়েছিলেন। এটি কেবল একটি কাকতাল হতে পারে না। হারটিতে একটি ছোট প্রজাপতির আকার ছিল, যার মাঝখানে একটি ছোট ফিরোজা পাথর বসানো ছিল। ঠিক তেমনই গয়না যা তিনি একটি বিখ্যাত জুয়েলারি স্টোর থেকে বিশেষভাবে তৈরি করিয়েছিলেন। তোমার নাম কি? তিনি জিজ্ঞাসা করলেন। আমার নাম অর্জুন, আর এরা দুজন অন্না আর আরব। বিক্রম মাথা নাড়লেন, কিন্তু তার মাথায় পাগলামি ভরা অনুমান ঘুরতে লাগল। এটা কি হতে পারে? এটা অসম্ভব ছিল, কিন্তু এতগুলো অদ্ভুত কাকতাল কেন? পিছন থেকে গাড়ির হর্নের শব্দ বিক্রমকে মনে করিয়ে দিল যে বাতি সবুজ হয়ে গিয়েছে। তিনি দ্রুত তার গাড়িতে ফিরে এলেন, কিন্তু তার চোখ সেই ছেলেটি এবং দুটি শিশু থেকে সরিয়ে নিতে পারলেন না। রিয়ার ভিউ মিররে তিনি দেখলেন যে অর্জুন দুটি শিশুকে একটি পুরনো কম্বলে সাবধানে জড়াচ্ছে এবং তারপর ধীরে ধীরে নদীর ধারের একটি বস্তির দিকে এগিয়ে গেল। সেই জায়গাটি ছিল দুঃখের ভারে নুয়ে পড়া, যেখানে অস্থায়ী বাড়িগুলি দেশলাইয়ের বাক্সের মতো একে অপরের সাথে লেগেছিল। মরিচাধারা টিনের ছাদ, প্লাস্টারবিহীন ইটের দেওয়াল, মাকড়সার জালের মতো জট পাকানো বিদ্যুতের তার। বিক্রম এখান দিয়ে অসংখ্যবার পেরিয়েছিলেন, কিন্তু কখনোই আসলে মনোযোগ দেননি। তার শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল গাড়ির ভেতর থেকে তিনি এটিকে কেবল এমন একটি এলাকা হিসাবে দেখেছিলেন যা লাভজনক উঁচু ভবন নির্মাণের জন্য নতুন করে পরিকল্পনা করার দরকার ছিল। এখন ছেলেটির প্রতিটি পদক্ষেপ তার মাথায় নতুন ধারণার জন্ম দিচ্ছিল। যখন তিনি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তিনি অর্জুনের কণ্ঠস্বর শুনলেন, যে একটি শিশুকে ঘুমপাড়ানি গান শোনাচ্ছিল। অন্না, কান্না বন্ধ করো, মাসি কাল তোমার সাথে দেখা করতে আসবেন। বিক্রম চমকে গেলেন। অন্না, সেই নাম যা প্রিয়া তাদের সেই শিশুকে দিতে চেয়েছিল, যা তাদের কখনো হয়নি। এটা কি কেবল একটি কাকতাল ছিল, নাকি আরও গভীর কিছু ছিল? তার মাথায় টুকরোগুলি জুড়তে লাগল, একটি অস্পষ্ট কিন্তু অস্থির চিত্র তৈরি করছিল। ওই রাতে বিক্রম তার বিশাল ঘরে পাশ ফিরে শুয়েছিলেন। ঘুম এলো না। রেশম ঢাকা কিং সাইজের বিছানা, দামি মখমরের পর্দা, দেয়ালে ঝোলানো লাখ লাখ টাকার পেইন্টিং, সবকিছু অর্জুন এবং দুটি শিশুর ছবির সামনে অর্থহীন লাগছিল, যা একটি অসম্পূর্ণ ছবির টুকরোগুলির মতো তার মাথায় ঘুরছিল। তিনি তার ল্যাপটপ খুললেন, গুগলে প্রিয়া শর্মার সাথে অন্য তথ্য টাইপ করলেন, কিন্তু বিশেষ কিছু পেলেন না। প্রিয়ার মৃত্যু নিয়ে সংবাদ প্রতিবেদনে কেবল বলা হয়েছিল যে তার মৃত্যু ক্যান্সারেই হয়েছে, শিশুদের কোনো উল্লেখ ছিল না। বিক্রমের প্রিয়ার শেষকৃত্যের কথা মনে এলো। খুব কম লোকই এসেছিল, কারণ বিচ্ছেদের পর তিনি বেশ একা থাকতেন। সম্ভবত এই কারণেই কেউ এ সম্পর্কে জানতে পারেনি। তিনি অর্জুন সম্পর্কে জানার জন্য একজন ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন। পরের দিন তিনি মিহিরকে ফোন করলেন, একজন ব্যক্তিগত গোয়েন্দা যাকে তার কোম্পানি আগে প্রতিযোগীদের তদন্তের জন্য নিয়োগ করেছিল। আমার অর্জুন নামের একটি ছেলে সম্পর্কে তথ্য দরকার, যার বয়স প্রায় ১৬ বছর এবং যে বান্দ্রা ব্রিজের কাছে বস্তিতে থাকে। বিক্রম ফোনে বললেন, বিশেষ করে এই বিষয়ে মনোযোগ দিতে হবে যে সে সেখানে কবে থেকে আছে। দুদিন পর প্রথম রিপোর্ট এলো। বিক্রম একটি মেডিকেল টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা করার মতো উত্তেজনা নিয়ে পিডিএফ ফাইলটি খুললেন। অর্জুন ঠিক সেই সময়েই সেই এলাকায় এসেছিল যখন প্রিয়া ৮ মাস আগে মারা গিয়েছিলেন। সাথে দুটি নবজাতক শিশুও ছিল। কোনো জন্ম শংসাপত্র নেই, পরিবার সম্পর্কে কোনো তথ্য নেই। যেন এই ৩ জন শিশু কোথা থেকে এসেছে। রিপোর্টে আরও বলা হয়েছিল যে প্রতিবেশীরা শুধু এতটুকু জানত যে অর্জুন নিজেকে দুটি শিশুর বড় ভাই বলত এবং ৩ জন শিশুই অর্জুনের লটারি টিকিট বিক্রি এবং ভিক্ষা করে বেঁচেছিল। বিক্রম অনুভব করলেন যে তার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করছিল। টুকরোগুলি জুড়তে লাগল, যদিও তখনও স্পষ্ট ছিল না, কিন্তু সত্যের একটি অস্পষ্ট আকার তৈরি করছিল। তিনি গোয়েন্দাকে অর্জুনের অতীত সম্পর্কে আরও গভীরে জানার জন্য বললেন, বিশেষ করে প্রিয়ার সাথে তার সম্পর্কে। পরের কয়েকদিন ধরে বিক্রম প্রায়শই সেই এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যেতেন। তিনি অর্জুনকে দূর থেকে দেখতেন, যাতে ধরা না পড়ে, তার জন্য তার গাড়িতে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতেন। তিনি দেখলেন যে ছেলেটি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠে কফি শপগুলোতে লটারি টিকিট বিক্রি করত, দুপুরে আবর্জনা এবং পুরনো সংপত্র জড়ো করত এবং সন্ধ্যায় মোড়ে ভিক্ষা করত। কিন্তু যা বিক্রমকে সবচেয়ে বেশি স্পর্শ করল তা ছিল অর্জুনের দুটি শিশুর যত্ন নেওয়ার পদ্ধতি।
সে সব সময় নিজের কথা ভাবার আগে দুজনের জন্য দুধ এবং ডাইপার কেনার অগ্রাধিকার দিত। অর্জুনের খাবার প্রায়শই ঠান্ডা ভাত এবং আচার হতো, কিন্তু দুটি শিশু মাংসের খিচুড়ি এবং প্রচুর দুধ পেত। বিক্রম দেখলেন যে অর্জুন সঠিক অনুপাতে শিশুদের জন্য দুধ বানাত, সাবধানে তাপমাত্রা পরীক্ষা করত এবং এমনকি যখন তাদের গ্যাস হতো তখন তাদের ঢেকুর তোলাতেও জানত। এই দক্ষতা সবার থাকে না, বিশেষ করে ১৬ বছরের ছেলের কাছে। একবার বিক্রম দেখলেন যে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল তখন অর্জুন একটি ওভারব্রিজের নিচে বসেছিল, দুটি শিশুকে তার কোলে নিয়েছিল। সে তার শরীরকে তাদের জন্য ছাতা বানিয়েছিল যখন সে নিজে পুরোপুরি ভিজে গিয়েছিল। ৩৭ জন শিশুর সাথে অর্জুনের সেই খাবার খাওয়ার দৃশ্য বিক্রমের স্মৃতিতে গভীরভাবে গেঁথে গেল, যা তাকে তার মায়ের বলা কথা মনে করিয়ে দিল, ভালোবাসা তখনই হয় যখন তুমি অন্য কারোর কথা নিজের আগে ভাবতে প্রস্তুত থাকো। সেই সময় তার বয়স মাত্র ৮ বছর ছিল এবং তিনি এই বাক্যটির অর্থ বুঝতেন না। এখন অর্জুনকে দেখে তিনি ভালোবাসার আসল অর্থ বুঝতে পারলেন। বিক্রমের ভেতরের দ্বন্দ্ব আরও গভীর হতে লাগল। একদিকে তার যুক্তি তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এটি কেবল একটি কাকতাল হতে পারে, কিন্তু অন্যদিকে তার হৃদয় ফিসফিস করছিল যে কিছু তো অস্বাভাবিক আছে। তার ঘুম চলে গেল, ক্ষুধা মরে গেল এবং তিনি কাজেও মনোযোগ দিতে পারছিলেন না। গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত হয়ে গেল। কোটি কোটি টাকার চুক্তি অসমাপ্ত রেখে দেওয়া হলো। তার ব্যক্তিগত সচিব মিস হং, যিনি তার সাথে ১০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন, উদ্বিগ্ন হতে লাগলেন। স্যার, আপনি কি ঠিক আছেন? আপনাকে ক্লান্ত লাগছে? তিনি একদিন সকালে জিজ্ঞেস করলেন, যখন তিনি বিক্রমকে ঠান্ডা হয়ে যাওয়া কফির কাপের সামনে উদাসীনভাবে বসে দেখলেন। বিক্রম কেবল একটি ফ্যাকাশে হাসি দিলেন এবং বললেন যে তিনি ঠিক আছেন, কিন্তু বাস্তবে তিনি মোটেই ঠিক ছিলেন না। জেগে থাকা রাতে তার প্রিয়ার সাথে কাটানো স্মৃতি এসেছিল। সে একবার বলেছিল, বিক্রম, আপনার কি কখনো মনে হয় যে এই জীবনে কিছু কমতি আছে? আমাদের পর্যাপ্ত টাকা আছে, কিন্তু ভালোবাসা এবং ভাগ করে নেওয়ার কি? সেই সময় বিক্রম দায়িত্বজ্ঞানহীনভাবে উত্তর দিয়েছিলেন যে যখন কেরিয়ার স্থিতিশীল হয়ে যাবে তখন ভালোবাসা হবে। আপনি সবসময় এটাই বলেন, কিন্তু কেরিয়ার আসলে কবে স্থিতিশীল হবে? প্রিয়া দুঃখিত স্বরে উত্তর দিয়েছিল। এখন পিছনে ফিরে তাকিয়ে তিনি সময় ফিরে যেতে চেয়েছিলেন এবং প্রিয়াকে বলতে চেয়েছিলেন যে সে ঠিক ছিল, ভালোবাসা অপেক্ষা করতে পারে না, এটিকে এড়ানো যায় না, কারণ জীবন খুব ছোট এবং অনিশ্চিত ছিল। দ্বিতীয় সাক্ষাৎ একটি সপ্তাহান্তের দুপুরে হয়েছিল। বিক্রম অর্জুনের জন্য দুধ এবং রুটি নিয়ে এলেন, সাথে দুটি শিশুর জন্য কিছু খেলনাও আনলেন। এবার তিনি আরও ভালো প্রস্তুতি নিয়েছিলেন। শিশুদের জন্য জ্বরের ওষুধ এবং র্যাশ ক্রিমও নিয়ে এসেছিলেন। যখন অর্জুন এই জিনিসগুলি দেখল তখন সে বিক্রমের দিকে অবাক চোখে তাকাল। আপনি কি বাচ্চাদের যত্ন করতে জানেন? সে জিজ্ঞাসা করল। না, আমি শুধু ভাবলাম যে হয়তো বাচ্চাদের এগুলোর দরকার হতে পারে, বিক্রম উত্তর দিলেন। সামান্য লজ্জিত বোধ করছিলেন, কারণ সত্যি কথাটি ছিল যে তিনি গুগলে নবজাতক শিশুদের যত্ন সম্পর্কে পড়েছিলেন। আলোচনার সময় তিনি জানতে পারলেন যে অর্জুন ছোটবেলা থেকেই অনাথ ছিল এবং একজন দয়ালু মহিলা তাকে দত্তক নিয়েছিলেন। আমার মাসি খুব ভালো ছিলেন, অর্জুন ভালোবাসার স্বরে বলল। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন, যেমন রান্না করা, অসুস্থদের যত্ন নেওয়া এবং অন্যদের সাথে কেমন ব্যবহার করতে হয়। তিনি বলতেন যে আমরা গরিব হলেও আমাদের আত্মসম্মান বজায় রাখতে হবে। বিক্রম অর্জুনের সব কথা শুনছিলেন, এমন অনুভব করছিলেন যেন তিনি এমন কারো সম্পর্কে শুনছেন যাকে তিনি খুব ভালোভাবে জানতেন। আপনি কি আমার মাসিকে জানেন? অর্জুন নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল। আমার মাসির নাম প্রিয়া ছিল। চলে যাওয়ার আগে তিনি আমাকে বলেছিলেন যে আমি যেন দুটি শিশুর খুব ভালোভাবে যত্ন নিই। তিনি বলেছিলেন যে এই দুটি শিশু খুব গুরুত্বপূর্ণ ছিল এবং একদিন কেউ তাদের খুঁজতে আসবে। এই বাক্যটি বিক্রমের ওপর বিদ্যুতের মতো পড়ল। প্রিয়া, এই কি সেই তার প্রাক্তন স্ত্রী ছিল? কিন্তু প্রিয়ার কাছে এই দুটি শিশু এলো কিভাবে এবং কেন তিনি অর্জুনকে বলেছিলেন যে কেউ তাদের খুঁজতে আসবে? এই প্রশ্নগুলি ঝড়ের মতো বিক্রমের মাথায় ঘুরছিল। তোমার মাসিকে কেমন দেখতে ছিল? বিক্রম জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করছিলেন, কিন্তু তার হৃৎপিণ্ড ঢোলের মতো বাজছিল। অর্জুন এমন একজন মহিলার বর্ণনা দিল যার চোখ দয়ালু ছিল, লম্বা চুল ছিল এবং চিবুকের বাম দিকে একটি ছোট তিল ছিল। প্রতিটি বিবরণ প্রিয়ার সাথে মিলছিল। আমার মাসি খুব ভালো ছিলেন, কিন্তু তিনি খুব অসুস্থ ছিলেন। তার শেষ মাসগুলোতে তিনি প্রায়শই দুটি শিশুকে দেখে কাঁদতেন। তিনি বলতেন যে তিনি খুব অনুশোচনা করেন যে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কষ্ট দিয়েছিলেন। অর্জুন আরও জানালো, তিনি প্রায়শই একটি ছবিও দেখতেন, একজন আঙ্কেলের ছবি যিনি স্যুট পরা অবস্থায় খুব সুন্দর লাগছিলেন।
তিনি বলতেন যে উনি সেই মানুষ যাকে তিনি তার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু তারা একসাথে থাকতে পারেননি। বিক্রমের মনে হল যেন কেউ তার গলা টিপে ধরেছে। প্রিয়াও তার মৃত্যুর আগে পাঠানো শেষ চিঠিতে এমনই কথা বলেছিলেন। তিনি লিখেছিলেন যে তিনি অনুতপ্ত যে তিনি একজন ভালো স্ত্রী হতে পারেননি এবং আশা করেন যে বিক্রম সত্যিকারের সুখ পাবেন। কিন্তু সেই চিঠিতে তিনি কখনোই শিশু থাকার কথা উল্লেখ করেননি। অর্জুন অজান্তেই প্রিয়ামাশিল উল্লেখ করল, যিনি তাকে চলে যাওয়ার আগে দুটি শিশুর যত্ন নেওয়ার জন্য বলেছিলেন। বিক্রম চমকে গেলেন, কারণ প্রিয়া তার প্রাক্তন স্ত্রীর নাম ছিল। এটি আর কোনো কাকতাল হতে পারে না। অনেক কিছু মিল ছিল, নাম, রূপ এবং এমনকি সেই হারটিও। তার মনে হল যে তার সরাসরি বিষয়ে কথা বলা উচিত। তুমি কি জানো যে প্রিয়ামাসির পুরো নাম কী ছিল? বিক্রম কাঁপানো স্বরে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, তার পুরো নাম প্রিয়া শর্মা ছিল। তিনি প্রায়শই আমাকে বলতেন যে তিনি একজন খুব সফল ব্যবসায়ীর স্ত্রী ছিলেন, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। এই উত্তর বিক্রমের মুখে একটি চড় মারার মতো ছিল। প্রিয়া শর্মা তার প্রাক্তন স্ত্রী ছিলেন, কিন্তু প্রিয়ার কাছে কি হয়েছিল? এই দুটি শিশু এলো কিভাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তারা কি তার ছিল? বিক্রম আর ভাবতে সাহস পেলেন না। যদি এটা সত্যি হতো, তবে তিনি অনেক কিছু হারিয়ে ফেলেছিলেন যা তিনি জানতেনও না। জীবন কখনো কখনো একটি বইয়ের মতো হয়। আমরা একবারে কেবল একটি পাতা পড়তে পারি এবং শেষটা জানতে পারি না। তার দাদুভাইয়ের বলা কথা মনে এলো। এখন তার মনে হলো যে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃষ্ঠায় আছেন। অর্জুনকে সরাসরি প্রিয়ামাসি সম্পর্কে জিজ্ঞেস করার সিদ্ধান্ত এই গল্পে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। বিক্রম মানসিকভাবে ভালোভাবে প্রস্তুতি নিলেন, এমনকি একটি ছোট কাগজে জিজ্ঞেস করার প্রশ্নও লিখে নিলেন। তিনি জানতেন যে তাকে সতর্ক থাকতে হবে, কারণ যদি তিনি অর্জুনকে ভয় দেখিয়ে দেন, তবে ছেলেটি চিরতরে হারিয়ে যেতে পারে। সেই দিন তিনি স্বাভাবিকের চেয়ে আগে এলেন, বেশি ফল এবং একটি টাকার খামও নিয়ে এলেন। যখন তিনি অর্জুনকে দুটি শিশুকে খিচুড়ি খাওয়াতে দেখলেন, তখন বিক্রম কাছে এলেন এবং পাশে বসলেন। বাবা, আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। তুমি কি আমাকে প্রিয়ামাসি সম্পর্কে বলতে পারো? আমার মনে হয় যে আমি হয়তো তাকে জানতাম। যখন বিক্রম প্রিয়ার নাম নিলেন, তখন অর্জুনের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। ছেলেটি ভয় পেয়ে গেল। সে দুটি শিশুকে শক্তভাবে জড়িয়ে ধরল এবং কিছু না বলে অন্ধকারের রাতে পালিয়ে গেল। মাসি আমাকে বলেছিলেন যে আমি যেন কাউকে তার সম্পর্কে না বলি। অর্জুন ছুটতে ছুটতে চিৎকার করে উঠল। আমি তাকে কথা দিয়েছি। 3 শিশুর ছবি অন্ধকারে মিলিয়ে গেল, যার ফলে বিক্রম রাস্তার মাঝে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি এমন একটি রহস্য স্পর্শ করেছেন যা অর্জুনকে গোপন রাখার জন্য বলা হয়েছিল। ছেলেটি সেই ব্যক্তির কাছে করা প্রতিশ্রুতি রক্ষা করল যে তাকে পালন করেছিল, যদিও এর অর্থ সাহায্য পাওয়ার সুযোগ ছেড়ে দেওয়া ছিল। পরের কয়েকদিন ধরে বিক্রম এবং গোয়েন্দা পুরো শহরে অর্জুনকে এমনভাবে খুঁজলেন যেন খড়ের গাদায় সূঁচ খুঁজছিলেন। তারা বস্তিগুলো, লটারি টিকিট বিক্রির জায়গাগুলো এবং এমনকি হাসপাতাল ও সামাজিক কেন্দ্রগুলোতেও অনুসন্ধান করলেন। 3 জন শিশু যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল, কোনো চিহ্ন রাখেনি। বিক্রম আরও 2 জন গোয়েন্দা নিয়োগ করলেন, এমনকি সোশ্যাল মিডিয়ায় তথ্য দেওয়ার জন্য মোটা পুরস্কারের সাথে খুঁজের ঘোষণাও করলেন। তার মনে হল যেন তিনি নরকে বাস করছিলেন। কোনো খবর ছাড়া কেটে যাওয়া প্রতিটি দিন তাকে আরও বুড়ো করছিল। তিনি নিজেকে কষতে লাগলেন, তাড়াহুড়ো করার জন্য, অর্জুনের বিশ্বাস জয়ের আগে প্রশ্ন জিজ্ঞাসা করার মতো যথেষ্ট ধৈর্য না রাখার জন্য। যদি আমি তাদের চিরতরে হারিয়ে ফেলি, তবে কি হবে? তিনি জেগে থাকা রাতে নিজেকে জিজ্ঞাসা করলেন। কোম্পানিতে গুজব ছড়িয়ে পড়তে লাগল যে বসের মানসিক সমস্যা হয়েছে। বৈঠক স্থগিত হয়ে গেল। গুরুত্বপূর্ণ প্রকল্প থেমে গেল। ভাইস প্রেসিডেন্ট মিস্টার বর্মা, যিনি বিক্রমের সাথে 15 বছর ধরে কাজ করছিলেন, পরিস্থিতি জানার জন্য তার বাড়ি পর্যন্ত এসেছিলেন। 3 দিন উদ্বেগ এবং হতাশায় কেটে গেল। বিক্রম কাজে মনোযোগ দিতে পারছিলেন না। সব গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত হয়ে গেল। কোম্পানির লোকেরা তার মানসিক স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত হতে লাগলেন। বসের কোনো সমস্যা হয়েছে কি, এই প্রশ্ন পুরো অফিসে ফিসফিস করে হচ্ছিল। তার সচিব হং তো তার জন্য মনোবিজ্ঞানীদের একটি তালিকাও তৈরি করে রেখেছিলেন। বিক্রমের মনে হল যেন তিনি নরকে বাস করছিলেন। এই ভয় যে 3 জন শিশু বিপদে থাকতে পারে তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিল। তিনি অনুভব করলেন যে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তারা 3 জন শিশু তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছিল। কোনো কিছু হারানোর পরেই তার আসল মূল্য বোঝা যায়। এই কথাটি সাধারণ ছিল, কিন্তু এত সত্যি কখনো লাগেনি। তিনি সেই সব পিতামাতার অনুভূতি বুঝতে পারছিলেন যারা তাদের সন্তান হারিয়েছিল।
কাউকে ভালোবাসা এবং তাদের রক্ষা করতে না পারার যন্ত্রণা বুঝতে পারছিলেন। তৃতীয় রাতে বিক্রম বাড়িতে তার অফিসে বসেছিলেন। জানালা গিয়ে বাইরে তাকাচ্ছিলেন এবং ভাবছিলেন যে তিনি কি কোনো ভুল করছিলেন। হয়তো তিনি খুব তাড়াহুড়ো করেছিলেন, খুব বেশি আগ্রহী ছিলেন, সত্য জানতে চেয়েছিলেন এবং ভুলে গিয়েছিলেন যে অর্জুনের জন্য দুটি শিশুর রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। পরিবর্তন তখন এলো যখন গোয়েন্দা নিরাপত্তা ক্যামেরার ফুটেজ থেকে জানতে পারলেন যে অর্জুন দুটি শিশুকে শিশুদের হাসপাতালে নিয়ে গিয়েছিল, কারণ একজনের তীব্র জ্বর হয়েছিল। বিক্রম অবিলম্বে সর্বোচ্চ গতিতে সেখানে পৌঁছালেন, এমনকি একবার লাল বাতিও পার হয়ে গিয়েছিলেন এবং ট্রাফিক পুলিশ তাকে থামিয়েছিল। তিনি কাঁপানো হাতে তার লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র দিলেন এবং পুলিশ কর্মীকে বললেন যে একটি জরুরি অবস্থা আছে। সৌভাগ্যক্রমে পুলিশ কর্মী পরিস্থিতি বুঝতে পারলেন এবং তাকে কেবল সাবধানে গাড়ি চালাতে সতর্কতা দিলেন। হাসপাতালে তিনি যে দৃশ্যটি দেখলেন তাতে তার মন ভেঙে গেল। অর্জুন হল ঘরে একটি পুরনো প্লাস্টিকের চেয়ারে কুঁকড়ে বসেছিল। সারা রাত জেগে থাকার কারণে তার চোখ লাল ছিল, তার জামা কাপড় ঘামে ভেজা ছিল এবং মনে হচ্ছিল যে কয়েক দিন ধরে পরিবর্তন করা হয়নি। দুজনের মধ্যে একটি শিশু, অন্না, তার কোলে শুয়েছিল। দুর্বলভাবে শ্বাস নিচ্ছিল। তার মুখ জ্বরে লাল ছিল এবং আরব অর্জুনের কোলে বসেছিল, ভয়ে চারদিকে তাকাচ্ছিল। যখন সে বিক্রমকে দেখল তখন অর্জুন চমকে গেল এবং পালানোর চেষ্টা করল, কিন্তু অসুস্থ শিশুর কারণে সে পারল না। আমার হাসপাতালের বিল পরিশোধের জন্য টাকা দরকার, অর্জুন কাঁপানো গলায় বলল। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি সব কিছু বিক্রি করে দিয়েছি, কিন্তু তারপরও তা যথেষ্ট নয়। আমি এখন কি করব জানি না। বিক্রম দেখলেন যে অর্জুনের হাতে একটি পুরনো ঘড়ি ছিল। সম্ভবত এটি তার শেষ সম্পত্তি ছিল যা সে এখনও বিক্রি করেনি। বিক্রম কিছু বললেন না, চুপচাপ ক্যাশ কাউন্টারে গেলেন এবং চিকিৎসার পুরো খরচ পরিশোধ করে দিলেন। তিনি অন্নাকে সেরা যত্নের জন্য ভিআইপি রুমে স্থানান্তরিত করারও অনুরোধ করলেন। এই কাজটি অর্জুনকে এতটাই অবাক এবং আবেগপ্রবণ করে দিল যে সে কিছু বলতে পারল না। ছেলেটি আরবকে শক্তভাবে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। ধন্যবাদ আঙ্কেল, আমি কি বলবো জানি না, আমি কেবল দুটি শিশুকে হারানোর ভয় পাচ্ছিলাম, অর্জুন ফোঁপাচ্ছে বলল। বিক্রম ছেলেটির কাঁধে হাত রাখলেন, অনুভব করলেন যে তার হৃদয় গলে যাচ্ছে। কোনো ব্যাপার না বাবা, আমি দুটি শিশুর যত্ন নেব, তুমি চিন্তা করো না। তিনি তার ব্যক্তিগত ডাক্তারকে ফোন করলেন, অন্যার শারীরিক অবস্থা পরীক্ষা করার এবং পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করলেন। সেই পুরো রাত বিক্রম অর্জুনের সাথে হাসপাতালেই ছিলেন। তিনি খাবার, জল এবং এমনকি ছেলেটির জন্য নতুন কাপড়ও কিনলেন। অর্জুন প্রথমে আপত্তি জানাল, কিন্তু যখন বিক্রম বললেন যে তোমাকে সুস্থ থাকতে হবে, তবেই তুমি দুটি শিশুর যত্ন নিতে পারবে, তখন সে স্বীকার করে নিল। হাসপাতালের ওয়েটিং রুমে হলুদ ফ্লুরোসেন্ট আলোর নিচে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশেষে হল। বিক্রমের মনে হল যে এটাই সত্য জানার সবচেয়ে উপযুক্ত সময়, যখন অর্জুন তার ওপর আরও বেশি বিশ্বাস করতে শুরু করেছিল। বাবা, আমি জানি যে তুমি প্রিয়া মাসি সম্পর্কে একটি রহস্য লুকিয়ে রাখছ। আমি তোমাকে বিরক্ত করতে চাই না, কিন্তু আমার সত্য জানা দরকার। আমার মনে হয় যে মাসি যার উল্লেখ করেছিলেন আমি সেই ব্যক্তি হতে পারি। অর্জুন কিছুক্ষণের জন্য চুপচাপ বিক্রমের দিকে তাকালো, যেন সে চিন্তা করছিল। অবশেষে চাপ এবং বিক্রমের সততার কারণে সে শেষ পর্যন্ত সত্যটা বলে দিল। প্রিয়া মাসি ৮ মাস আগে আমার কাছে এসেছিলেন, যখন তিনি চলে যাবেন। তিনি খুব দুর্বল ছিলেন, কিন্তু তবুও আমার সাথে কথা বলার চেষ্টা করছিলেন। অর্জুন জানালো যে প্রিয়া তাকে জমানো ২ লাখ টাকা এবং দুটি শিশুর যত্ন নেওয়ার জন্য বলেছিলেন। তিনি বলেছিলেন যে এই দুটি শিশু খুব বিশেষ ছিল এবং একদিন একজন মানুষ তাদের খুঁজতে আসবে। সেই মানুষটির চোখ মাসির মতো হবে এবং যখন তিনি আমাকে দেখবেন তখন তিনি বুঝতে পারবেন। অর্জুনের কথাগুলি বিক্রমের হৃদয় তীরের মতো বিঁধল। তার মনে হলো যেন কেউ তার বুক থেকে একটি বড় পাথর সরিয়ে দিল, কিন্তু একই সাথে যা কিছু সামনে আসতে যাচ্ছিল তার কারণে ভারিত্বও অনুভব হলো। সত্য ধীরে ধীরে সামনে আসছিল, যেন বইয়ের পাতা এক এক করে উল্টানো হচ্ছিল। অর্জুন জানালো যে প্রিয়া তার জীবনের শেষ মাসগুলো শারীরিক এবং মানসিক উভয় ধরনের যন্ত্রণায় কাটিয়েছিলেন। তিনি প্রায়শই শিশুদের দেখে কাঁদতেন এবং নিজেকে দোষী সাব্যস্ত করতেন যে তিনি তার গর্ভাবস্থা সম্পর্কে বিক্রমকে না জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। মাসি প্রায়শই আমাকে বলতেন যে তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। তিনি বিক্রম আঙ্কেল তার প্রাক্তন স্বামীকে ভালোবাসতেন, কিন্তু তার ভয় ছিল যে যদি তিনি তাকে দুটি শিশুর কথা জানান তবে তিনি দায়িত্বের কারণে ফিরে আসবেন, ভালোবাসার কারণে নয়।
অর্জুন আরও বিশদ জানাল, যার ফলে বিক্রমের মনে হল যেন কেউ তার হৃদয়কে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছে। প্রিয়াকে একাই গর্ভাবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছিল, একাকিত্বে শিশুদের জন্ম দিয়েছিলেন এবং জীবনের প্রথম মাসগুলোতে কারও সাহায্য ছাড়া 2টি শিশুকে মানুষ করেছিলেন। তিনি যখন ক্যান্সারের চিকিৎসা করাতে যেতেন তখন 2টি শিশুর যত্ন নেওয়ার জন্য একজন পরিচারিকা রেখেছিলেন, কিন্তু যখন অসুস্থতা বেড়ে গেল এবং টাকা রইল না, তখন তাকে সব কিছু নিজেই করতে হয়েছিল। মাসি বাচ্চাদের সেই ঘুম পাড়ানি গান দিয়ে ঘুম পাড়াতেন, যা তিনি বলতেন যে বিক্রম আঙ্কেল তাদের জন্য গাইতেন। অর্জুন জানাল, যা বিক্রমের চোখের জল ধরে রাখতে পারল না। প্রিয়া এবং বিক্রমের বিবাহ বিচ্ছেদ 1.5 বছর আগে হয়ে গিয়েছিল, কারণ বিক্রম কাজে খুব বেশি মনোযোগ দিতেন এবং সন্তান নিতে অস্বীকার করতেন। কিন্তু সত্য ছিল যে প্রিয়া বিচ্ছেদের আগেই গর্ভবতী হয়ে গিয়েছিলেন, শুধু তিনি জানতেন না। বিচ্ছেদের 1 মাস পর যখন তিনি জানতে পারলেন যে তিনি যমজ সন্তানের মা হতে চলেছেন, তখনই তার শেষ পর্যায়ের ক্যান্সারও ধরা পড়ল। ভাগ্যের এই মোড়ে দাঁড়িয়ে প্রিয়া তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক সিদ্ধান্ত নিলেন। তিনি বিক্রমের সাথে যোগাযোগ করতে পারতেন, তার গর্ভাবস্থা সম্পর্কে তাকে জানাতে পারতেন এবং হয়তো তিনি অসুস্থতা এবং শিশুদের লালন পালনের মুখোমুখি হওয়ার জন্য ফিরে আসতেন। কিন্তু প্রিয়া বিক্রমের স্বভাব খুব ভালোভাবে জানতেন। তিনি এটা দায়িত্বের কারণে করতেন, অপরাধবোধের কারণে, ভালোবাসার কারণে নয়। মাসি আমাকে বলতেন যে তিনি চান যে তার সন্তানরা ভালোবাসার মধ্যে জন্ম নিক, অপরাধবোধ বা কর্তব্যের অনুভূতির মধ্যে নয়। অর্জুন আরও জানাল, তার ভয় ছিল যে যদি বিক্রম আঙ্কেল জানতে পারেন তবে তিনি তার প্রতি দয়া দেখিয়ে তার সাথে থাকবেন, তাকে ভালোবেসে নয়। এই সিদ্ধান্তটি একজন মায়ের মহান প্রেমকে বোঝাত, কিন্তু এটি দুঃখেও ভরা ছিল। প্রিয়া ভালোবাসার মর্যাদা রক্ষা করার এবং তার 2টি সন্তান যাতে সর্বোত্তম সম্ভাব্য পরিবেশে জন্ম নেয় তা নিশ্চিত করার জন্য নিজেকে উৎসর্গ করার পথ বেছে নিয়েছিলেন। অর্জুন সেই চিঠিটি দিল যা প্রিয়া তার মৃত্যুর আগে লিখেছিলেন, যাতে সবকিছু ব্যাখ্যা করা হয়েছিল এবং 2টি শিশুর অস্তিত্ব লুকানোর জন্য ক্ষমা চাওয়া হয়েছিল। চিঠিটি নেওয়ার সময় বিক্রমের হাত কাঁপছিল, খামটি হলুদ হয়ে গিয়েছিল এবং তাতে সেই পারফিউমের গন্ধ ছিল যা প্রিয়া ব্যবহার করতেন। প্রিয় বিক্রম, যখন আপনি এই চিঠিটি পড়ছেন তখন এর অর্থ হল যে আমি অনেক দূরে চলে গিয়েছি এবং আমাদের বাচ্চারা নিরাপদে জন্ম নিয়েছে। আমি অনুতপ্ত যে আমি আপনার কাছ থেকে আমার গর্ভাবস্থা লুকিয়েছি। আমি চাইনি যে আপনি দায়িত্ব বা অপরাধবোধের কারণে ফিরে আসুন। যদি কোনো দিন আপনি বাচ্চাদের খুঁজে পান তবে তাদের সেই ভালোবাসা দিয়ে ভালোবাসবেন যা আমরা একে অপরকে দিতে পারিনি। অন্না এবং আরব হল শেষ উপহার যা আমি আপনাকে দিতে পারি। আমি তাদের অর্জুনের হাতে তুলে দিয়েছি, সেই ছেলে যাকে আমি আমার নিজের ছেলের মতো মনে করি। অর্জুন ততক্ষণ বাচ্চাদের যত্ন নেবে যতক্ষণ না আপনি তাদের খুঁজে পান। আমার বিশ্বাস আছে যে ভালোবাসা আপনাকে পথ দেখাবে। সব সময় আপনাকে ভালোবাসব, প্রিয়া। এই ছোট কিন্তু অনুভূতিতে ভরা শব্দগুলি বিক্রমকে তার চোখের জল ধরে রাখতে দিল না। তিনি চিঠিটি তার বুকে চেপে ধরলেন এবং একটি শিশুর মতো কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন যে প্রিয়া ভালোবাসার জন্য সবকিছু কুরবানি দিয়েছিলেন, তার প্রতি ভালোবাসা এবং 2টি শিশুর প্রতি ভালোবাসা। তিনি নীরবে ত্যাগ স্বীকার করে অন্যের সুখকে নিজের ওপরে রেখে ভালোবাসার পথ বেছে নিয়েছিলেন। ডিএনএ পরীক্ষা পরের দিনই হাসপাতালে একজন পরিচিত ডাক্তারের সাহায্যে করা হল। ডক্টর মেহতা, যিনি কলেজের দিন থেকে বিক্রমের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন, তিনি ব্যক্তিগতভাবে নমুনা নেওয়ার কাজ করলেন এবং সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করলেন। বিক্রম, আমি বুঝতে পারছি যে এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। তুমি চিন্তা করো না, আমি সব কিছু দ্রুত এবং নির্ভুলভাবে সামলে নেব। ডক্টর মেহতা বিক্রমের মুখে উদ্বেগ দেখে বললেন। ফলাফলের জন্য অপেক্ষা করার দিনগুলি হয়তো বিক্রমের জীবনের সবচেয়ে দীর্ঘ দিন ছিল। তিনি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিলেন না, এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও অর্থহীন লাগছিল। বিক্রম প্রায়শই 2টি শিশুর সাথে দেখা করতে হাসপাতালে যেতেন, অর্জুনের জন্য খাবার এবং কাপড় আনতেন। ছেলেটি প্রথমে দ্বিধা করত, কিন্তু ধীরে ধীরে বিক্রমের সততা দেখে তার মনও খুলে গেল। যতবার তিনি অন্না এবং আরবকে দেখতেন ততবার বিক্রম তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি অনুভব করতেন, একটি এমন সংযোগ যা তিনি বোঝাতে পারতেন না। হয়তো এটা রক্তের সম্পর্ক ছিল, বা হয়তো কেবল নির্দোষ শিশুদের জন্য একটি স্বাভাবিক ভালোবাসা ছিল। আঙ্কেল, আমার ভয় হয় যে সত্য জানার পর আপনি আমাকে 2টি শিশু থেকে আলাদা করে দেবেন। আমি মাসিকে কথা দিয়েছিলাম যে আমি সারা জীবন দুজনের জন্য তাদের যত্ন নেব। অর্জুন একবার বিক্রমের আসার পর তার ভয় প্রকাশ করল।
এই বাক্যটি বিক্রমকে বোঝালো যে অর্জুন কেবল একজন যত্ন নেওয়া ব্যক্তি ছিল না, বরং একজন ভাই ছিল, দুটি শিশুর একমাত্র রক্ষক। অন্যায় এবং আর্ভের জন্যে তার অনুভূতি কেবল দায়িত্ব ছিল না, বরং সত্যিকারের ভালোবাসা ছিল। তুমি চিন্তা করো না, ফলাফল যাই হোক না কেন, আমি তোমাকে দুটি শিশু থেকে আলাদা করব না। তোমরা ভাই বোন বটে এবং ভাই বোনদের একসাথে থাকা উচিত, বিক্রম অর্জুনকে প্রতিশ্রুতি দিলেন। এই কথাগুলো ছেলেটির হৃদয় থেকে একটি বোঝা সরিয়ে দিল। অর্জুন বিক্রমকে সেই কঠিন দিনগুলোর সম্পর্কে জানালো, যখন তাকে দুটি শিশুর যত্ন নিতে হতো। রাতে জেগে থেকে তাদের দুধ খাওয়ানো, ডাইপার বদলে দেওয়া থেকে শুরু করে অসুস্থ হলে ওষুধ কেনার জন্য টাকা জোগাড় করা পর্যন্ত। আমি বাচ্চাদের যত্ন করতে জানতাম না, কিন্তু আমি শুধু সেভাবেই করতাম যেভাবে মাসি শিখিয়েছিলেন। তিনি বলতেন যে ভালোবাসা সবচেয়ে স্বাভাবিক অনুভূতি ছিল। যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমরা আপনা আপনি তাদের যত্ন নিতে শিখে যাই। অর্জুন জানালো। অপেক্ষার দিনগুলিতে বিক্রম অর্জুনের দুটি শিশুর যত্ন নেওয়ার পদ্ধতি আরও কাছ থেকে দেখার সময় পেলেন। সে ঠিকঠাক জানত যে কখন শিশুরা ক্ষুধার্ত হয়, কখন তাদের ঘুম পাচ্ছে, এবং এমনকি যখন তাদের গ্যাস হতো তখন তাদের ঢেকুর তোলাতেও জানত। অর্জুনের কাছে একটি ছোট ডায়েরি ছিল, যেখানে সে দুটি শিশুর খাওয়া, ঘুম এবং স্বাস্থ্যের অবস্থার রেকর্ড রাখত। মাসি আমাকে বলেছিলেন যে আমি যেন সাবধানে রেকর্ড রাখি, যাতে আমি তাদের অবস্থা জানতে পারি। অর্জুন ব্যাখ্যা করল, যখন সে বিক্রমকে ডায়েরি দেখতে দেখল। 16 বছরের একটি ছেলের এই সতর্কতা এবং বিবেচনাশীলতা বিক্রমকে প্রভাবিত করল। তিনি অনুভব করলেন যে অর্জুন দুটি শিশুর জন্য একজন ভাই, একজন স্থলাভিষিক্ত পিতা হওয়ার জন্য তার শৈশব কুরবানি দিয়েছিল। এটি বিক্রমকে আরও দৃঢ় করে দিল যে পরীক্ষার ফলাফল যাই হোক না কেন, তিনি 3 জন শিশুর যত্ন তার নিজের সন্তানের মতো নেবেন। 72 ঘণ্টার অপেক্ষার পর, যা একটি শতাব্দীর মতো লাগছিল, পরীক্ষার ফলাফল অবশেষে এসে গেল। 99.9% সম্ভাবনা ছিল যে বিক্রম দুটি শিশুর জৈবিক পিতা ছিলেন। এই সংখ্যাটি তাকে একই সাথে খুশি এবং দুঃখী করে দিল। খুশি কারণ অবশেষে তার সন্তান ছিল, সেই সন্তান যাদের তিনি এবং প্রিয়া কখনো স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দুঃখী কারণ তিনি তাদের জীবনের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসগুলো হারিয়েছিলেন। বিক্রম তার গাড়িতে বসলেন, পরীক্ষার ফলাফল ধরে রইলেন এবং একটি শিশুর মতো কাঁদলেন। কত রাত তিনি এবং প্রিয়া সন্তান না থাকার কারণে অস্থিরতায় কাটিয়েছিলেন। কতবার তিনি প্রিয়ার সন্তান নেওয়ার ইচ্ছাকে এটা বলে খারিজ করে দিয়েছিলেন যে এটা সঠিক সময় নয়। এখন সেই দুটি শিশু তার চোখের সামনে বেঁচে ছিল, কিন্তু প্রিয়া, সেই চমৎকার মা, এই সুখ ভাগ করে নেওয়ার জন্য ছিলেন না। জীবন কতই না বিদ্রুপাত্মক, তিনি ভাবলেন। যখন আমাদের সবকিছু থাকে তখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হারিয়ে ফেলি। তিনি ডক্টর মেহতাকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করলেন। তার কণ্ঠস্বর আবেগে কাঁপছিল। এরা তোমার সন্তান বিক্রম, এর মর্যাদা দিও। প্রিয়া এটা জানতে পারলে খুব খুশি হতো। অর্জুন সম্পর্কেও সত্য তাদের সাথে ঘটা গল্পের মাধ্যমে সামনে এলো, যা সে হাসপাতালে থাকার সময় শুনিয়েছিল। সে আসলে প্রিয়ার পিসির ছেলে ছিল, যে একটি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল যখন তার বয়স 8 বছর ছিল। প্রিয়ার বোন রিনা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন, যিনি তার স্বামীর তাড়াতাড়ি মৃত্যুর পর তার ছেলের সাথে একাই থাকতেন। যখন দুর্ঘটনা ঘটেছিল তখন প্রিয়া অর্জুনকে কেবল পারিবারিক কর্তব্যের কারণে নয়, বরং সত্যিকারের ভালোবাসার কারণেও দত্তক নিয়েছিলেন। মাসি আমাকে বলতেন যে তিনি আমাকে তার নিজের ছেলের মতো মনে করেন এবং আমিও তাকে আমার আসল মায়ের মতো মনে করতাম। অর্জুন আবেগে ভরা স্বরে জানালো। এতে এটাও স্পষ্ট হয়ে গেল যে তারা কেন একই রকম দেখাত, তাদের রক্ত এক ছিল। অর্জুন জানালো যে প্রিয়া তাকে খুব ভালোবাসতেন, সবসময় তাকে দয়া এবং দায়িত্ব সম্পর্কে শেখাতেন। তিনি তাকে স্কুলে পাঠিয়েছিলেন, বই, কাপড় কিনেছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তাকে একজন ভালো মানুষ হতে শিখিয়েছিলেন। মাসি প্রায়শই আমাকে বলতেন যে পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, বরং ভালোবাসা এবং দায়িত্বও বটে। আমার শিখতে হবে যে আমি যারা আমার চেয়ে দুর্বল তাদের ভালোবাসব এবং তাদের রক্ষা করব। অর্জুন প্রিয়ার শিক্ষা মনে করতে করতে বললেন। এই কথাগুলো বিক্রমের হৃদয়ে গভীর ছাপ ফেলে গেল, যার ফলে তিনি বুঝতে পারলেন যে প্রিয়া কেবল একজন ভালো স্ত্রী ছিলেন না, বরং একজন চমৎকার মাও ছিলেন। বিক্রমের মনোবিজ্ঞানে পরিবর্তন ধীরে ধীরে কিন্তু গভীরভাবে হল। প্রথমে যখন তিনি জানতে পারলেন যে তার সন্তান আছে, তখন তিনি গভীর অনুশোচনার অনুভূতিতে ডুবে গেলেন। অনুশোচনা কারণ তিনি জানতে পারেননি যে প্রিয়ার তাকে সবচেয়ে বেশি দরকার ছিল।
অনুশোচনা কারণ তিনি কাজকে সেই জিনিসগুলির ওপর প্রাধান্য দিতে দিয়েছিলেন যা জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। তার সেই মুহূর্তগুলি মনে এলো যখন প্রিয়া ধীরে ধীরে সন্তান নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শিশুদের দেখে তার চোখে উৎকণ্ঠা। সেই মুহূর্তগুলি যখন তিনি চুপচাপ চোখের জল ফেলতেন, এটা ভেবে যে তিনি মনোযোগ দিচ্ছেন না। আপনি কি কখনো ভেবেছেন যে একদিন আমাদেরও এমন মিষ্টি বাচ্চারা থাকবে? প্রিয়া একবার জিজ্ঞেস করেছিলেন যখন তারা পার্কে হাঁটছিলেন এবং শিশুদের খেলতে দেখছিলেন। থাকবে, কিন্তু সঠিক সময়, বিক্রম যান্ত্রিকভাবে উত্তর দিয়েছিলেন। এখন পিছনে ফিরে তাকিয়ে তিনি দেখলেন যে সেই সঠিক সময় কখনো আসেনি, কারণ তিনি সবসময় এড়ানোর কোনো না কোনো কারণ খুঁজে নিতেন। আমি তোমাকে কিভাবে ক্ষমা করব? বিক্রম তার মানিব্যাগে থাকা প্রিয়ার ছবির সাথে ফিসফিস করে বললেন। তার মনে হল যেন তিনি একজন অপরাধী, যার কাছে সব কিছু ছিল, কিন্তু তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটির কদর করেননি। বিক্রমের প্রথম প্রায়শ্চিত্তের কাজ ছিল ৩ জন শিশুকে আনুষ্ঠানিকভাবে তার বাংলোতে নিয়ে আসা। তিনি এর জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিলেন। শিশুদের ঘরগুলো নতুন করে সাজানোর জন্য একজন ডিজাইনারকে নিয়োগ করলেন, খেলনা, কাপড় এবং শিশুদের যত্নের সরঞ্জাম কিনলেন। তিনি অর্জুনকে আনুষ্ঠানিকভাবে তার দত্তক পুত্র হিসেবে স্বীকৃতি দিলেন। কেবল এই কারণে নয় যে প্রিয়া তাকে মানুষ করেছিলেন, বরং এই কারণেও যে সে 2টি ছোট ভাইবোনের এত নিষ্ঠার সাথে যত্ন নিয়েছিল। বিক্রমের হৃদয়ে অর্জুন ইতিমধ্যেই একজন সত্যিকারের পুত্র ছিল, সেই প্রথম পুত্র যার শৈশবে যত্ন নেওয়ার সুযোগ তিনি কখনো পাননি। বস্তি থেকে একটি জমকালো বাংলোতে আসা 3 জন শিশুর জন্য সহজ ছিল না। অন্না এবং আরব যমজ শিশুরা এখনও ছোট ছিল, তাই সহজেই মিশে গেল। কিন্তু অর্জুনকে অনেক সমস্যার মুখোমুখি হতে হলো। সে জমকালো জীবনযাত্রায় অভ্যস্ত ছিল না। সেবা পেলে সবসময় অস্বস্তি অনুভব করত। আমার অভ্যাস নেই যে অন্য কেউ আমার জন্য সবকিছু করে দিক, অর্জুন বিক্রমকে বলল। আমার ভয় হয় যে আমি অলস হয়ে যাব এবং মাসি আমাকে যে শিক্ষা দিয়েছিলেন তা ভুলে যাব। এই সততা বিক্রমকে ছেলেটির প্রতি আরও বেশি সম্মান করতে বাধ্য করল। তিনি বুঝতে পারলেন যে অর্জুন কেবল বস্তুগত জিনিস নিয়ে চিন্তিত ছিল না, বরং তার আত্মা নিয়েও ছিল। এই বিষয়ে চিন্তিত ছিল যে একটি সহজ জীবন তাকে সেই ভালো মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দেবে যা প্রিয়া তাকে শিখিয়েছিলেন। বিক্রম যমজ শিশুদের যত্ন নিতে শেখা শুরু করলেন। একজন কঠোর ব্যবসায়ী যিনি আদেশ দেওয়া এবং নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত ছিলেন, তাকে শিশুদের ঘুম পাড়ানো, দুধ তৈরি করা, ডাইপার বদলে দেওয়া শিখতে হল। এই কাজগুলি যা সহজ লাগত আসলে খুব জটিল ছিল, বিশেষ করে 2টি ভিন্ন স্বভাবের শিশুর সাথে। অন্না একজন শান্ত শিশু ছিল, কম কাঁদত এবং প্রায়শই বেশি ঘুমাত, যখন আরব ছিল বেশি সক্রিয়, প্রায়শই রাতে জেগে থাকত এবং তার আরও বেশি মনোযোগের দরকার হতো। প্রথম কয়েকটি রাত সত্যিই একটি চ্যালেঞ্জ ছিল। অন্না এবং আরব আলাদা আলাদা সময়ে জেগে উঠত, ক্ষুধা, তৃষ্ণা বা ডাইপার বদলে দেওয়ার প্রয়োজনে কাঁদত। বিক্রমকে প্রায়শই অর্জুনের কাছ থেকে নির্দেশনা নিতে হতো, কারণ ছেলেটির জন্ম থেকেই দুজনের যত্ন নেওয়ার অভিজ্ঞতা ছিল। আঙ্কেল, যখন আরব এভাবে কাঁদে তখন এর অর্থ হল যে সে ক্ষুধার্ত আছে, এবং অন্না যখন ডাইপার বদলে দেওয়ার দরকার হয় তখন আরও জোরে কাঁদে। অর্জুন ধৈর্যের সাথে শেখালো। এই শিক্ষাগুলি যে কোনো ব্যবসায়িক কোর্সের চেয়ে বেশি মূল্যবান ছিল, যেখানে বিক্রম কখনো অংশ নিয়েছিলেন। জীবনে প্রথমবার তিনি অনুভব করলেন যে তিনি সত্যিই প্রয়োজনীয় ছিলেন, টাকা বা ক্ষমতার কারণে নয়, বরং সবচেয়ে সরল এবং বিশুদ্ধ ভালোবাসার কারণে। অর্জুনের নতুন জীবনে মিশে যাওয়া ততটা সহজ ছিল না যতটা বিক্রম আশা করেছিলেন। ছেলেটি ক্রমাগত বস্তিতে ফিরে যেতে চাইত, কারণ তার মনে হতো যে সে এই বিশ্বের অংশ নয়। একটি বিশাল ঘরে আরামদায়ক বিছানায় প্রথম কয়েকটি রাত অর্জুন প্রায়শই জেগে থাকত এবং জানালা দিয়ে বস্তির দিকে তাকিয়ে থাকত। তার সেই দরিদ্র প্রতিবেশীদের কথা মনে পড়ত, যারা তাদের শেষ রুটিও ভাগ করে নিতে প্রস্তুত থাকত। তার কঠিন সময়ে সেই ঐক্যের কথা মনে পড়ত। আমি ধনী নই, আমি শুধু একটি অনাথ শিশু। আমার ভয় হয় যে একদিন আপনি আমার ওপর বিরক্ত হয়ে যাবেন এবং আমাকে বের করে দেবেন। অর্জুন তার গভীর ভয় প্রকাশ করল যখন বিক্রম জিজ্ঞাসা করলেন যে সে সবসময় এত অনিরাপদ কেন লাগে। এই বাক্যটি বিক্রমের হৃদয় ভেঙে দিল। তিনি বুঝতে পারলেন যে এটি কেবল বস্তুগত জিনিস সম্পর্কে ছিল না, বরং মনোবিজ্ঞান সম্পর্কেও ছিল। ছেলেটির বিশ্বাস করার জন্য সময় দরকার ছিল। এটি প্রমাণ করার দরকার ছিল যে এখানকার ভালোবাসা সত্যিকারের ছিল, কোনো শর্ত বা হিসাব ছাড়া। ধীরে ধীরে বাবা, আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। আমারও একজন ভালো বাবা হতে শেখার জন্য সময় দরকার।
বিক্রম অর্জুনকে সততার সাথে বললেন। প্রথমবারের মতো তিনি নিজেকে বাবা বললেন এবং অর্জুনকে ছেলে বললেন। এটি দুজনকেই আবেগপ্রবণ করে তুলল। অর্জুন লাল চোখে বিক্রমের দিকে তাকালো, যাতে বিস্ময়ের পাশাপাশি একটি ছোট আনন্দও ছিল। বাবা শব্দটি তার জীবন থেকে অনেক দিন ধরে অনুপস্থিত ছিল এবং এখন এটি অপ্রত্যাশিতভাবে কিন্তু উষ্ণতার সাথে এসেছিল। নতুন পরিবারে ছোটখাটো সংঘাত প্রায়শই জীবনধারা এবং চিন্তাভাবনার পার্থক্যের কারণে হতো। অর্জুন একটি ধনী পরিবারে থাকতে শেখার চাপ অনুভব করত। তাকে ছুরি কাটা দিয়ে বিলাসবহুল খাবার খেতে শিখতে হয়েছিল। তাকে চাকরদের সাথে বিনয়ের সাথে কথা বলতে শিখতে হয়েছিল, যাতে তারা অপমানিত বোধ না করে। বাড়ির পুরনো যত্ন নেওয়া মহিলা মিসেস শর্মারও প্রথমে বস্তির ছেলেটির সম্পর্কে কিছু কুসংস্কার ছিল। মালিক, আপনি কি নিশ্চিত আছেন এই ছেলেটি আমাদের পরিবারের জন্য উপযুক্ত নাও হতে পারে? মিসেস শর্মা একবার বিক্রমকে ফিসফিস করে বলেছিলেন, যখন তিনি অর্জুনকে স্বয়ংক্রিয় ডিশওয়াশার ব্যবহার করতে শিখতে দেখলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে অর্জুন কত নিষ্ঠার সাথে দুটি শিশুর যত্ন নেয়, তখন তার ধারণা পুরোপুরি পাল্টে গেল। অর্জুন সবসময় সবার আগে উঠে অন্না এবং আর্ভের অবস্থা পরীক্ষা করত, তাদের জন্য সঠিক তাপমাত্রায় দুধ তৈরি করত এবং এমনকি ডাক্তার দ্বারা বলা প্রেসক্রিপশন অনুসারে পুষ্টিকর খিচুড়ি বানাকেও শিখল। সে চিন্তিত ছিল যে সে আগের মতো দুটি শিশুকে রক্ষা করতে পারবে না, যখন সবকিছু অন্য কেউ করে দেবে। আমার সবকিছু নিজে যত্ন নেওয়ার অভ্যাস আছে। এখন যখন এত লোক আশেপাশে আছে, তখন আমার ভয় হয় যে আমি অন্না এবং আর্ভের আগের মতো ভালো যত্ন নিতে পারব না। অর্জুন একবার সন্ধ্যায় যখন পুরো পরিবার ডিনার করছিল, তখন তার উদ্বেগ জানালো। বিক্রম বুঝতে পারলেন যে অর্জুনের জন্য দুটি শিশুর যত্ন নেওয়া কেবল একটি দায়িত্ব ছিল না, বরং এটি ভালোবাসা প্রকাশ করার এবং তার আত্মমর্যাদা প্রতিষ্ঠা করার একটি উপায়ও ছিল। সেই দায়িত্ব ছিনিয়ে নেওয়ার অর্থ ছিল তার জীবনের অর্থ ছিনিয়ে নেওয়া। অর্জুনকে পরিবারে দরকারি এবং গুরুত্বপূর্ণ অনুভব করতে সাহায্য করার জন্য বিক্রম তাকে দুটি শিশুর যত্নে প্রধান ভূমিকা পালন করতে দিতে সিদ্ধান্ত নিলেন। মিসেস শর্মা এবং পরিচারিকা কেবল দরকার হলে সাহায্য করতেন। যখন অর্জুন এখনও অন্না এবং আর্ভের খাওয়া, ঘুম এবং দৈনন্দিন কার্যকলাপ সম্পর্কে সিদ্ধান্ত নেয়া ব্যক্তি ছিল। এতে তাকে অনুভব করতে সাহায্য মিলল যে সে এখনও সেই গুরুত্বপূর্ণ ভাই ছিল, যার দুটি ছোট শিশুর দরকার ছিল। বিক্রম প্রতি সন্ধ্যায় অর্জুনের সাথে বসার, তার দিনের সম্পর্কে শোনার এবং অসুবিধাগুলি ভাগ করে নেয়ার জন্য সময় বের করে নিলেন। তারা প্রায়শই লিভিং রুমে বসতেন, যখন অন্না এবং আর্ভ পাশে তাদের গাড়িতে ঘুমাত। হলুদ আলো একটি আরামদায়ক পরিবেশ তৈরি করত। বাবা জানেন যে তুমি খুব চেষ্টা করছো, আমিও করছি। চলো একসাথে শিখি, যাতে আমরা একটি সত্যিকারের পরিবার হতে পারি, বিক্রম প্রায়শই অর্জুনকে বলতেন। এই আলোচনাগুলি ধীরে ধীরে দুই পিতাপুত্রের মধ্যে বিশ্বাস করে তুলল এবং অর্জুনকে বুঝতে সাহায্য করল যে তিনি সত্যিই তার যত্ন নেন, কেবল দুটি শিশুর কারণে নয়। কখনো কখনো অর্জুন তার স্বপ্ন সম্পর্কে বলত, ডাক্তার হওয়ার জন্য ভালোভাবে পড়ার বিষয়ে, তার মতো বঞ্চিত শিশুদের সাহায্য করার ইচ্ছার বিষয়ে। বিক্রম সম্মান এবং উৎসাহের সাথে শুনতেন, কখনোই তার মতামত তার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন না। এই আলোচনাগুলি ধীরে ধীরে দুই পিতাপুত্রের মধ্যে বিশ্বাস করে তুলল এবং অর্জুনকে বুঝতে সাহায্য করল যে তিনি সত্যিই তার যত্ন নেন, কেবল দুটি শিশুর কারণে নয়। কখনো কখনো অর্জুন তার স্বপ্ন সম্পর্কে বলত, ডাক্তার হওয়ার জন্য ভালোভাবে পড়ার বিষয়ে, তার মতো বঞ্চিত শিশুদের সাহায্য করার ইচ্ছার বিষয়ে। বিক্রম সম্মান এবং উৎসাহের সাথে শুনতেন, কখনোই তার মতামত তার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন না। একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেই রাতে ঘটেছিল যখন আরবের হঠাৎ ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াসের তীব্র জ্বর হয়ে গেল, যা আগেরবারের চেয়ে বেশি ছিল। বিক্রম এবং অর্জুন দুজনেই ঘাবড়ে গেলেন। কিন্তু যখন বিক্রম বিভ্রান্ত ছিলেন যে প্রথমে কি করবেন, অর্জুন দ্রুত তাপমাত্রা পরীক্ষা করল, শিশুটিকে গরম তোয়ালে দিয়ে মুছল, তাকে সঠিক মাত্রায় জ্বরের ওষুধ দিল এবং হাসপাতালে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করল। ছেলেটির শান্ত ভাব এবং অভিজ্ঞতা বিক্রমকে প্রভাবিত করল। তুমি জানো যে কি করতে হবে, তাই না? বিক্রম জিজ্ঞাসা করলেন যখন তিনি অর্জুনকে আরবের ওষুধ এবং মেডিকেল ফাইল তৈরি করতে দেখলেন। হ্যাঁ, আমি আগেও কয়েকবার আরবের যত্ন নিয়েছি যখন তার জ্বর ছিল। আমি জানি যে প্রথমে কি করতে হবে এবং কখন হাসপাতালে যেতে হবে। অর্জুন আত্মবিশ্বাসের সাথে কিন্তু অহংকার ছাড়া উত্তর দিল। হাসপাতালের পথে অর্জুন আরবকে তার বাহুতে ধরেছিল এবং তাকে সেই পরিচিত ঘুমপাড়ানি গান দিয়ে ঘুম পাড়াচ্ছিল, যা প্রিয়া তাকে শিখিয়েছিলেন।
আরব, ঘুমিয়ে পড়ো বাবা, কাল তুমি ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথে আছি, ভয় পাও না। অর্জুন ধীর কোমল স্বরে ফিসফিস করে বলল। তার ছোট আবেগপূর্ণ গান আরবকে শান্ত করার কাজ করল। শিশুটি ধীরে ধীরে কান্না বন্ধ করে দিল এবং উষ্ণ বাহুতে ঘুমিয়ে গেল। তখন বিক্রম বুঝতে পারলেন যে অর্জুন কেবল দুটি শিশুর ভাই ছিল না, বরং প্রিয়ার একটি জীবন্ত স্মৃতিও ছিল, অতীত এবং বর্তমানের মধ্যে একটি সেতু। তার মাধ্যমে প্রিয়ার দুটি শিশুর প্রতি ভালোবাসা চালু রইল এবং ছড়িয়ে গেল। এই ঘটনার পর বিক্রম এবং অর্জুনের মধ্যে সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়ে গেল। বিক্রম ছেলেটির কাছ থেকে ছোট শিশুদের যত্ন নেওয়ার পদ্ধতি শিখতে শুরু করলেন এবং অর্জুনও বিক্রমের সত্যিকারের অনুভূতির ওপর আরও বেশি বিশ্বাস করতে শুরু করল। তারা একসাথে দুটি শিশুর যত্ন নেওয়ার জন্য একটি বৈজ্ঞানিক এবং কার্যকর কর্মসূচি তৈরি করলেন, যেখানে প্রত্যেকের নিজস্ব দায়িত্ব ছিল। তারা প্রয়োজনের সময় একে অপরের সহযোগিতাও করত। বিক্রম চিকিৎসা, শিক্ষা এবং আর্থিক বিষয়গুলির জন্য দায়ী ছিলেন, আর অর্জুন দৈনিক যত্ন এবং মানসিক পুষ্টির কাজ সামাল দিত। তুমিই দুটি শিশুকে সবচেয়ে ভালো বোঝো, আমি তোমার ওপর বিশ্বাস করি এবং তোমার কাছ থেকে শিখতে চাই, বিক্রম বললেন, যা অর্জুনকে সম্মানিত এবং মূল্যবান অনুভব করালো। কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো অর্জুন খুলকর এবং মন খুলে হাসল। সেই হাসি বিক্রমকে প্রিয়ার কথা মনে করিয়ে দিল। তারও এমন উষ্ণ এবং খাঁটি হাসি ছিল। তিনি অনুভব করলেন যে অর্জুনের মধ্যে কেবল প্রিয়ার রক্তই ছিল না, বরং সেই ভালো আত্মা এবং চরিত্রও ছিল যা তিনি তাকে শিখিয়েছিলেন। ছেলেটি কেবল রূপই নয়, প্রিয়ার দয়া এবং দায়িত্ববোধও উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। বিক্রম সফলতা এবং জীবনের অর্থ সম্পর্কে তার ভাবনাকে পুরোপুরি পাল্টাতে শুরু করলেন। তিনি অনাথ শিশু এবং একক মহিলাদের সাহায্যের জন্য প্রিয়ার নামে একটি দাতব্য ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তটি কেবল প্রিয়াকে স্মরণ করার একটি উপায় ছিল না, বরং তার চিন্তা ও কর্মে পরিবর্তনের প্রকাশও ছিল। প্রিয়া, আমি চাই যে আমার যা কিছু আছে তা অভাবী মানুষের সাহায্য করুক, যেমন তুমি অর্জুনকে সাহায্য করেছ এবং যেমন অর্জুন অন্না এবং আরবকে করেছে। বিক্রম তার অফিসে প্রিয়ার ছবির দিকে তাকিয়ে চুপি চুপি বললেন। বিক্রম সিং এন্টারপ্রাইজেসও সামাজিক আবাসন প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে শুরু করল, যার ফলে বঞ্চিত পরিবারগুলি ন্যায্য মূল্যে একটি ভদ্র বাসস্থান পেতে পারে। কোম্পানির নতুন স্লোগান ছিল, শুধু বাড়ি নয়, সুখ তৈরি করা, যা বিক্রমের নতুন ব্যবসায়িক দর্শনকে তুলে ধরত। প্রথম প্রকল্পটি ছিল সেই স্থানে একটি সামাজিক আবাসন কমপ্লেক্স তৈরি করা, যেখানে তিনি প্রথম অর্জুনের সাথে মিলেছিলেন, যার উদ্দেশ্য ছিল বস্তিতে বসবাসকারী পরিবারগুলিকে স্থায়ী আবাসন দেওয়া। এই সিদ্ধান্তগুলিতে কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথমে আপত্তি জানিয়েছিল, কারণ তারা লাভ এবং শেয়ারের উপর প্রভাবের ভয় পেয়েছিল। মালিক, এই প্রকল্পগুলি খুব লাভজনক নয়, আমাদের লাভকে সর্বাধিক করার জন্য উচ্চ স্তরের প্রকল্পগুলিতে মনোযোগ দেওয়া উচিত। ভাইস প্রেসিডেন্ট ভার্মা একটি বৈঠকে পরামর্শ দিলেন, কিন্তু বিক্রম এটি বাস্তবায়ন করার বিষয়ে অটল রইলেন। ভাগ করে না নেওয়া অর্থ শুধু অর্থহীন সংখ্যা, তিনি দৃঢ় সংকল্পের সাথে বললেন, আমি কেবল আমার সন্তানদের জন্য নয়, বরং সমাজের জন্য একটি অর্থপূর্ণ উত্তরাধিকার ছেড়ে যেতে চাই। আসল সফলতা তখনই আসে যখন আমরা অন্যের উন্নতি ঘটাতে পারি, কেবল যখন আমরা জমা করি তখন নয়। অর্জুন ধীরে ধীরে পরিবারে এবং তার পড়াশোনায় জীবনের একটি নতুন উদ্দেশ্য খুঁজে পেল। বিক্রম তাকে একটি প্রতিবন্ধী আন্তর্জাতিক স্কুলে ভর্তি করিয়েছিলেন, কিন্তু সে কি পড়তে চায় এবং কোন পেশা বাছতে চায় সে বিষয়ে তার মতামতকেও সম্মান জানালেন। যখন তিনি জানলেন যে অর্জুন চিকিৎসা বিজ্ঞানে আগ্রহী কারণ সে শিশুদের যত্ন নিতে চায়, তখন বিক্রম তাকে শিশুদের হাসপাতালগুলি পরিদর্শন করা এবং অভিজ্ঞ ডাক্তারদের সাথে দেখা করার ব্যবস্থা করলেন। অর্জুন ডাক্তারদের তাদের কাজ সম্পর্কে কথা বলতে শুনল, চিকিৎসা বিভাগগুলি পরিদর্শন করল এবং এমনকি দূর থেকে কিছু ছোট সার্জারিও দেখল। আমি একজন ডাক্তার হতে চাই যাতে আমি সেই অসুস্থ শিশুদের যত্ন নিতে পারি, যেমনটা অন্না এবং আরব একসময় ছিল। একটি হাসপাতাল পরিদর্শনের পর অর্জুন বিক্রমের সাথে তার স্বপ্ন ভাগ করে নিল। আমি শিশুদের শরীর সম্পর্কে বুঝতে চাই যাতে আমি তাদের আরও ভালো সাহায্য করতে পারি, এবং আমি বিরল রোগগুলি নিয়েও গবেষণা করতে চাই যাতে আমি আরও ছোট শিশুদের বাঁচাতে পারি। এই বাক্যটি বিক্রমকে এত আবেগপ্রবণ করে তুলল যে তার চোখ থেকে জল গড়িয়ে এলো। এই অনাথ ছেলেটি তাকে দয়া, দায়িত্ব এবং পরিবার ও সাফল্যের আসল অর্থ সম্পর্কে শিখিয়েছিল। অর্জুন কেবল নিজের জীবনকে উন্নত করার জন্য পড়তে চাইছিল না, বরং অন্যদের সাহায্য করার জন্যও চাইছিল।
বিক্রম অর্জুনকে তার পড়াশোনায় সর্বোত্তম সম্ভাব্য উপায়ে সমর্থন করার সিদ্ধান্ত নিলেন, কেবল টাকা দিয়ে নয় বরং সময় এবং ভালোবাসা দিয়েও। তিনি বিজ্ঞান বিষয়গুলির জন্য সেরা টিউটর রাখলেন, বই এবং পরীক্ষাগার সরঞ্জাম কিনলেন। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ কথা ছিল যে তিনি প্রতি সন্ধ্যায় তার সাথে বসে পড়াশোনা করার জন্য সময় বের করলেন। আমি চাই যে তোমার কাছে সেই সুযোগগুলি থাকুক যা আমি আমার তারুণ্যে হারিয়েছিলাম, বিক্রম বললেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে তোমাকে ভালোবাসতে এবং ভাগ করে নিতে শিখতে হবে, যেমনটা তুমি অন্না এবং আরবের সাথে করেছ। এই অংশের শেষে একটি ছোট কিন্তু অর্থপূর্ণ ঘটনা ঘটল। এক দুপুরে যখন পুরো পরিবার বাগানে বসেছিল, অন্না এবং আরব নতুন খেলনা নিয়ে খেলছিল। অর্জুন হঠাৎ বিক্রমকে স্বাভাবিকভাবে বাবা বলল, বাবা, অন্না চায় যে আপনি তাকে একটি গল্প পড়ে শোনান। অর্জুন বলল যখন সে দেখল যে অন্না একটি ছবির বই নিয়ে বিক্রমের কাছে আসছে। বাবা শব্দটি অর্জুনের মুখ থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে এলো, কোনো দ্বিধা বা লজ্জা ছাড়া। বিক্রমের মনে হল যেন তার হৃদয় শক্তি দিয়ে ভরে গেল। জীবনে প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে তিনি সত্যিই একজন পিতা, কেবল জৈবিকভাবে নয় বরং মানসিকভাবে এবং আবেগগতভাবেও। অর্জুন তাকে গ্রহণ করে নিয়েছিল এবং তিনিও একটি চমৎকার পুত্র পেয়েছিলেন, যার যোগ্য তিনি নিজেকে কখনো মনে করেননি। বস্তির পুরানো প্রতিবেশী মিসেস কমলা হঠাৎ প্রিয়ার সম্পর্কে একটি শেষ রহস্য নিয়ে বিক্রমের সাথে দেখা করতে এলেন। তার হাতে একটি পুরানো কাপড়ের ব্যাগ ছিল। বিক্রম সাহেব, আমি প্রিয়া মেয়ের শেষ মাসগুলিতে তার প্রতিবেশী ছিলাম। তিনি আমাকে একটি কাজ করতে বলেছিলেন, মিসেস কমলা কাঁপানো স্বরে বললেন। প্রিয়া মেয়ে আমাকে বলেছিলেন যে আমি আপনার সাথে তখনই কথা বলবো যখন আপনি সত্যিই পরিবর্তিত হবেন, যখন আপনি ভালোবাসতে এবং ভাগ করে নিতে শিখবেন। তিনি আগেই অনুমান করেছিলেন যে বাচ্চারা আপনাকে আপনার মানুষত্ব ফিরে পেতে সাহায্য করার জন্য একটি সেতু হবে। মিসেস কমলার কথাগুলি প্রিয়ার মহান প্রেমের ছবিকে সম্পূর্ণ করার শেষ টুকরোর মতো ছিল। তিনি কেবল ভালোবাসার জন্য ত্যাগই করেননি, বরং বিক্রমকে একজন ভালো মানুষ, একজন ভালো বাবা এবং একজন আরও অর্থপূর্ণ ব্যক্তি গড়ে তুলতে সাহায্য করার জন্য সাবধানে পরিকল্পনাও করেছিলেন। মিসেস কমলা জানালেন যে প্রিয়া কেবল অর্জুনকে শিশুদের যত্ন করতে বলার জন্যই বস্তিতে আসেননি, বরং গরিব মানুষের জীবন বোঝার জন্যও এসেছিলেন। তিনি তাদের কষ্ট বুঝতে চেয়েছিলেন যাতে তিনি পরে বিক্রমকে পরামর্শ দিতে পারেন। প্রিয়া মেয়ে বলতেন যে আপনি যদি গরিব মানুষের আসল জীবন জানতে পারেন তবে আপনি একজন ভালো মানুষ হয়ে যাবেন। মিসেস কমলা তার ব্যাগ থেকে একটি ছোট ডায়েরি বের করলেন, যার চামড়ার কভার পুরনো এবং ক্ষয়প্রাপ্ত ছিল। এটি সেই ডায়েরি যা প্রিয়া মেয়ে তার শেষ মাসগুলিতে লিখেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে আপনি যখন প্রস্তুত হবেন তখন আমি যেন এটি আপনাকে দিয়ে দিই। ডায়েরিতে বিক্রম প্রিয়ার সবচেয়ে খাঁটি অনুভূতিগুলি পড়লেন। তিনি গর্ভাবস্থা লুকানোর যন্ত্রণা সম্পর্কে লিখেছিলেন, দুটি শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের সম্পর্কে লিখেছিলেন, কিন্তু এই বিশ্বাস সম্পর্কেও লিখেছিলেন যে ভালোবাসা সবার জন্য পথ দেখাবে। বিক্রম, আমি জানি যে তুমি বাচ্চাদের খুঁজে নেবে। আমার প্রেমের ওপর এবং তোমার পরিবর্তনের ওপর বিশ্বাস আছে। যখন তুমি এই লাইনগুলি পড়বে তখন আমি আশা করি যে তুমি সেই মানুষটি হয়ে গেছ যার সম্পর্কে আমি সবসময় বিশ্বাস করতাম যে তুমি হতে পারো। একটি বিশেষ অংশ বিক্রমকে কাঁদতে বাধ্য করল। আমার সিদ্ধান্তের জন্য আমার কোনো অনুশোচনা নেই। যদি আমাকে আবার বাঁচতে হতো তবে আমি এখনও এই পথটিই বাঁচতাম, কারণ আমি চেয়েছিলাম যে তুমি বাচ্চাদের তোমার হৃদয় থেকে ভালোবাসো, কর্তব্য বা অপরাধবোধের কারণে নয়। এবং আমার বিশ্বাস আছে যে যখন তুমি বাচ্চাদের খুঁজে নেবে তখন তুমি জীবনের আসল অর্থ বুঝতে পারবে। প্রিয়া অর্জুন সম্পর্কেও লিখেছিলেন, আমি অর্জুনকে বাচ্চাদের যত্ন করতে শিখিয়েছি, কিন্তু আসলে অর্জুন তোমাকে ভালোবাসতে শেখাবে। সেই ছেলেটির একটি বিশুদ্ধ হৃদয় আছে যা আমার বিশ্বাস তোমাকে গলিয়ে দেবে। ডায়েরির প্রতিটি পাতা একজন মায়ের তার সন্তানদের প্রতি ভালোবাসা, একজন প্রাক্তন স্ত্রীর তার প্রাক্তন স্বামীর প্রতি উদ্বেগ এবং জীবনকে বোঝা একজন মহিলার চিন্তাশীল পরিকল্পনাকে তুলে ধরত। ডায়েরির প্রতিটি পাতা একজন মায়ের তার সন্তানদের প্রতি ভালোবাসা, একজন প্রাক্তন স্ত্রীর তার প্রাক্তন স্বামীর প্রতি উদ্বেগ এবং জীবনকে বোঝা একজন মহিলার চিন্তাশীল পরিকল্পনাকে তুলে ধরত। সেই ভাগ্যমূলক সাক্ষাতের 1 বছর পর বিক্রমের ছোট পরিবারটি পুরোপুরি স্থিতিশীল হয়েছিল এবং প্রেমের শক্তির একটি জীবন্ত প্রমাণ হয়ে উঠেছিল। অর্জুন ভালোভাবে পড়েছে এবং একটি সুপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ স্কলারশিপ পেয়েছে। চিকিৎসা বিজ্ঞানে বিশেষজ্ঞতা অর্জন করেছে, যেমনটা সে স্বপ্ন দেখেছিল।
সে কেবল একাডেমিকভাবেই চমৎকার ছিল না, বরং দাতব্য কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নিত, তার মতো বঞ্চিত শিশুদের সাহায্য করত। অন্না এবং আরব সুস্থভাবে বড় হয়েছে, হাঁটতে শিখেছে, তাদের প্রথম শব্দ বলতে শিখেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভালোবাসতে শিখেছে। দুটি শিশুর হাসি একসময় ঠান্ডা বাংলোর অন্ধকার কোণগুলিকে ভরিয়ে দিয়েছিল। বিক্রম এখন আর একটি বড় বাড়িতে একাকী মানুষ ছিলেন না, বরং একজন সমর্পিত পিতা, একজন পরিপক্ক বড় ভাই হয়ে উঠেছিলেন। সুখ তখন আসে না যখন আমাদের কাছে সবকিছু থাকে, বরং তখন আসে যখন আমরা যা কিছু আছে তার কদর করি। তিনি প্রায়শই নিজেকে বলতেন যখন তিনি তার ৩ সন্তানকে বাগানে খেলতে দেখতেন। বিক্রম সিং এন্টারপ্রাইজেস এখন কেবল লাভের ওপর মনোযোগ দিত না, বরং সামাজিক দায়িত্বের ওপরও জোর দিত। কোম্পানির নতুন স্লোগান ছিল, শুধু বাড়ি নয়, সুখ তৈরি করা। সামাজিক আবাসন প্রকল্প, স্কুল এবং হাসপাতালগুলিতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। ১ বছরের মধ্যে কোম্পানি ৫টি সামাজিক আবাসন কমপ্লেক্স, ২টি কিন্ডারগার্টেন এবং বঞ্চিত অঞ্চলে একটি চিকিৎসা কেন্দ্র নির্মাণ করেছিল। প্রিয়ার নামে তৈরি দাতব্য ট্রাস্ট হাজার হাজার অনাথ শিশু এবং একক মহিলাদের ভালো জীবনযাপনে সাহায্য করেছিল। কোম্পানির কর্মীরা, যারা প্রথমে এই সিদ্ধান্তে সন্দেহ করেছিল, তারা পরে এর দ্বারা আনা ইতিবাচক পরিবর্তন দেখে প্রভাবিত হয়েছিল। বস কেবল টাকা দিয়েই ধনী নন, বরং করুণা দিয়েও ধনী বটেন, তারা প্রায়শই বিক্রম সম্পর্কে বলতেন। প্রিয়ার নামে একটি শিশু যত্ন কেন্দ্র সেই এলাকায় তৈরি করা হয়েছিল, যেখানে বিক্রম প্রথম অর্জুনের সাথে মিলেছিলেন। ঠিক সেই চৌরাস্তার উপর, যেখানে ভাগ্য সেই চমৎকার সাক্ষাতের ব্যবস্থা করেছিল। এটি ছিল বঞ্চিত শিশুদের যত্ন নেওয়ার, বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা দেওয়ার একটি স্থান। ভবনটি অনেক বড় জানালা, একটি বিশাল এবং রঙিন খেলার মাঠ দিয়ে ডিজাইন করা হয়েছিল, যা শিশুদের জন্য একটি উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করত। প্রবেশদ্বারে যেখানে ভালোবাসার শুরু, প্রিয়া ফাউন্ডেশন শব্দগুলি উজ্জ্বল পিতলে খোদাই করা হয়েছিল। অর্জুন প্রায়শই এখানে অংশকালীন কাজ করতে আসত, ছোট শিশুদের সাথে তার জীবন এবং শেখার অভিজ্ঞতা ভাগ করে নিত। বিক্রম অনুভব করলেন যে প্রিয়া খুব গর্বিত হবেন সেই ছেলেটিকে দেখে, যে এখন বড় হয়েছে এবং তার হৃদয় দয়ালু হয়েছে। এই কেন্দ্রটি কেবল শিশুদের সাহায্য করার একটি স্থান ছিল না, বরং সেই চিরন্তন প্রেমেরও প্রতীক ছিল যা প্রিয়া জীবনের জন্য উৎসর্গ করেছিলেন। বিক্রম, অর্জুন, অন্না এবং আরবের গল্প জীবন এবং মানুষ সম্পর্কে, সম্পর্ক এবং পরিবার সম্পর্কে গভীর শিক্ষা দেয়। সত্যিকারের পরিবার। সত্যিকারের পরিবার কেবল রক্তের সম্পর্ক দিয়ে নয়, বরং ভালোবাসা, দায়িত্ব এবং ভাগ করে নেওয়া দিয়ে তৈরি হয়। নীরব আত্মত্যাগ। সবচেয়ে মহান আত্মত্যাগ প্রায়শই নীরবে করা হয়, কোনো স্বীকৃতি বা প্রশংসা ছাড়া। প্রিয়া কিছু না চেয়েই তার ভালোবাসা, তার সন্তান এবং তার প্রাক্তন স্বামীর জন্য সব কিছু কুরবানি দিয়েছিলেন। সাফল্যের অর্থ। সত্যিকারের সাফল্য টাকা বা ক্ষমতা দিয়ে নয়, বরং অন্যের জীবনে অর্থ আনার ক্ষমতা দিয়ে পরিমাপ করা হয়। যখন বিক্রম দিতে শিখলেন, তখন তিনি সত্যিই ধনী হয়ে গেলেন। দ্বিতীয় সুযোগ। জীবন সর্বদা আমাদের পরিবর্তন এবং ভালো হওয়ার সুযোগ দেয়, যদি আমরা আমাদের হৃদয় খুলতে এবং শিখতে প্রস্তুত থাকি। চিরন্তন প্রেম। সত্যিকারের প্রেম কখনো মরে না, এটি ভালো কাজের মাধ্যমে, ভালোবাসার মানুষদের মাধ্যমে এবং জীবনে এর দ্বারা আনা ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সর্বদা বেঁচে থাকে।